আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো গতকাল রাতে আমাদের নো রেড কার্ড নিউজ আসে এবং যেটা আমাদের অনেক আগে থেকেই এক্সপেক্টেড ছিল, যেটা আমরা বিভিন্ন ডাটা এনালাইসিস করে কিন্তু পেয়েছিলাম। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে ফেড চেয়ারের স্পিচ, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আমরা লাইভ দেখেছিলাম এবং আমাদের টেলিগ্রামে কিন্তু লাইভ লিঙ্কও শেয়ার করে দিয়েছিলাম, যাতে আপনারা দেখতে পারেন এবং কিছুটা বুঝতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত ফেড চেয়ারের স্পিচ নিয়ে এনালাইসিস করব। তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন এবং কখন রেড কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ক্রিপ্টো মার্কেটে এর প্রভাব কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে এনালাইসিস করব এবং আগামীতে রেড কার্ড হওয়ার কবে সম্ভাবনা রয়েছে সেইটা নিয়ে মূলত আমরা আজকে এনালাইসিস করব এবং সাথে আপনাদের লাস্টের দিকে আপনাদের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। এবং ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সুতরাং কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো গিয়ে, দেখুন, ফেড চেয়ার রেড কাট করেননি, ভালো কথা। আমাদের এক্সপেকটেশন ছিল রেড কাট হবে না এবং এবং বক্তব্যে তিনি আবার বললেন কি, বক্তব্যে যখন তার বক্তব্য শুরু হলো, তিনি কিন্তু বললেন যে তারা সেপ্টেম্বরে এখন পর্যন্ত সেপ্টেম্বর সম্বন্ধে কোনো সিদ্ধান্ত ফেড এখন পর্যন্ত নেয়নি। তো এইটা মার্কেটের জন্য খুব সুখকর খবর নয়। এটা দ্বারা আগামীতে বোঝাতে চেয়েছেন ফেড চেয়ার যে আগামীতে বিভিন্ন ডাটা এনালাইসিস করে, অর্থনৈতিক বিভিন্ন ডাটা এনালাইসিস করে দেন কিন্তু সিদ্ধান্ত নিবেন সেপ্টেম্বরের। ঠিক আছে? এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ফেড আসলে ইনফ্লেশন কমাতে চাচ্ছেন এবং পিসিই যদি আগামীতে 2% বা তার নিচে আসে এবং লেবার মার্কেটের অবস্থা যদি নরমাল থাকে, আগামীতে রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার বক্তব্যে আরো স্পষ্ট হয়েছে ফেড চেয়ারের যে আসলে ফেড বর্তমানে ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে রয়েছে। কোনোভাবে ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে যে চাপ রয়েছে, বিশাল চাপ রয়েছে যে রেট কাট করানোর, সেটাকে কিন্তু এখন পর্যন্ত ফেডের তরফ থেকে কোনো তোয়াক্কা আসেনি। ঠিক আছে? সো এটাও ফেড কিন্তু আরেকটা বিষয় বলেছেন যে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে কিছু পণ্যের মূল্যস্ফীতি কিন্তু বেড়ে গেছে বলে কিন্তু ফেড আসলে ধারণা দিয়েছে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় মার্কিন অর্থনীতি এখন পর্যন্ত শক্তিশালী রয়েছে। বিকজ এখানটাতে যদি আপনি দেখেন, আমাদের কোয়ার্টার 2 তে আসলে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি 3%, যা প্রত্যাশার চাইতেও কিন্তু আমাদের কিছুটা ভালো এসেছে। তো এটা একটা গুড নিউজ ছিল। তারপরেও কিন্তু ট্রাম্প সরি জেরোম পাওয়েল কি কারণে আ আসলে এরকম করছে সেটা সে নিজেও জানে। তবে আমরা যদি একটু এদিকটাতে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো সেপ্টেম্বরের কাছাকাছি রয়েছে আমাদের নেক্সট এফওএমসি মিটিং। তো নেক্সট এফওএমসি মিটিং এ আসলে পলি মার্কেটের প্রেডিক্টরের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেক্সিমামই কিন্তু আসলে ভোট করেছেন যে নো চান্স। 61% এর মতো মানে ভোট করেছেন যে নো চান্স। ঠিক আছে? সো আগামীতে দেখা যাক। যেহেতু ট্রাম্প কিন্তু বলেছেন, গতকাল টুইট করেছিলেন যে সেপ্টেম্বরে সম্ভবত আ আসলে রেড কাট করবেন জেরোম পাওয়েল, এরকম একটা টুইট উঠে এসেছিল গতকাল। ঠিক আছে? অ্যান্ড সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখতে পাচ্ছি মোটামুটি কিছুটা রয়েছে, একদম নেই তা নয়। কারণ এতদিনে হয়তোবা ফেড চেয়ারকে আরো বেশি চাপে ফেলার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে হয়তোবা সেই চাপে সেপ্টেম্বরের কাছাকাছি যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, রেড কাট করার একটা সম্ভাবনা রয়েছে। অ্যান্ড অক্টোবরেও তাই। এখানে দেখতে পাচ্ছেন 50-50, অক্টোবরে একদম 50-50 চান্স রয়েছে রেড কার্ড হওয়ার। যদি সেপ্টেম্বরে না হয়, সেক্ষেত্রে অক্টোবর এবং তার পরবর্তীতে আরেকটা কিন্তু করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আরো ২ টা রেড কার্ড আমরা এখন এক্সপেক্ট করতে পারি আগামীতে। সেক্ষেত্রে মার্কেট হয়তোবা আগামীতে কিছুটা পজিটিভিটি নিউজ আসতে পারে। সেই পজিটিভিটি নিউজ বলতে একদম রেড কার্ড হবে সে তখন থেকেই পজিটিভিটি মার্কেট আরম্ভ করবে, এইরকমটা কিন্তু কোনো কথা নেই। কারণ আপনারা যারা নিউজকে ডিল করতে পারেন, তাদের কিছুটা একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি। দেখুন, আমাদের গতকাল রেড কাট হয়নি। এটা মার্কেটের জন্য একদম, বাচ্চাও বলে দিবে, মার্কেটের জন্য একটা নেগেটিভ নিউজ। সুতরাং নেগেটিভ নিউজকে আপনি কিভাবে ডিল করবেন, এটা আপনার প্রথমত বুঝতে হবে। মার্কেটে যখন নেগেটিভ নিউজ আসে, মেক্সিমাম লোকজন বেয়ারিশ থাকে। মেক্সিমাম লোকজনই বেয়ারিশ থাকে। তো মেক্সিমাম লোকজন যখন বেয়ারিশ থাকে, রিটেল ট্রেডাররা, তাহলে মার্কেটে কি হয়? তারা সেল করা স্টার্ট করে, সেল করার ট্রাই করে।
যখন তারা সেল করার ট্রাই করে, যদি সেই সাথে যারা মার্কেটে হোয়েলসও রয়েছে তারাও মার্কেটে ইনস্টিটিউট লেভেলে যারা স্মার্ট ট্রেড করে, তারাও যদি সেল করার ট্রাই করে তাহলে ট্রান্সেকশনটা হবে কিভাবে? ট্রান্সেকশন হবে না। তো তারা কি করে? তারা এই নিউজে বিশাল পরিমাণ একটা ব্যাড নিউজে বিশাল পরিমাণ সেলার পেয়ে যায় মার্কেটে। দ্যাটস হোয়াই তারা কি করে? স্লোলি কিন্তু একুমুলেট করে। ঠিক আছে? একুমুলেট করে অ্যান্ড পরবর্তীতে কিছুদিন পরে হয়তোবা এই ইফেক্টটা তারা হয়তোবা কিছুদিন পরে দেখাতে পারে মার্কেটে। যখন মার্কেটে আমরা দেখতে পারবো যে, "কিরে ভাই নেগেটিভ নিউজ তারপরেও মার্কেট ডাম্প করে না কেন?" তখন আমরা কিন্তু FOMO-তে বাইং করা স্টার্ট করব অ্যান্ড দেন তারা কিন্তু ভাই স্লোলি আমাদের কাছে সেল দিয়ে তারা কিন্তু প্রফিটটা টেক করবে অ্যান্ড মার্কেটকে ডিপে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যান্ড পরবর্তী যে রেড কার্টের নিউজটাকে কাজে লাগিয়ে তারা হয়তোবা স্লোলি আবার পরে সেটা মোমেন্টাম পরে সেটা পরবর্তী মোমেন্টামে বোঝা যাবে যে কবে নাগাদ মার্কেটে তারা আবার আসলে উপরের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তো আপাতত টার্গেট আমাদের এনালাইসিস থেকে এটাই উঠে আসে। গতকালের ভিডিও আমি বলেছিলাম যে মার্কেটে নো রেড কাট মানেই একদম নেগেটিভিটি না। বিকজ এইখানটাতে এই নিউজগুলো দিয়ে আমাদের ম্যানুপুলেট করার চেষ্টা করে। যদি দেখতে পেতেন যে কালকে রেড কাট হয়েছিল, তাহলে কিন্তু দেখতে পারতেন মার্কেট আজকে কিছুটা কারেকশন মোডে গিয়েছে। ঠিক আছে? এইটাই কিন্তু আমাদের আসলে এভাবেই ভাই ম্যানুপুলেট করা হয়। ঠিক আছে? বিকজ মার্কেটে যখন নেগেটিভ নিউজ থাকে হয়তোবা পজিটিভ নিউজ থাকে, সেই নিউজগুলোকে কাজে লাগিয়ে মেক্সিমাম রিটেল ট্রেডাররা কিন্তু আসলে FOMO অথবা ফিয়ার করা স্টার্ট করে। যেই সিচুয়েশনকে কাজে লাগে তারা অ্যাকচুয়ালি আমাদের ম্যানিপুলেশন করে। সো এই জিনিসটা আপনাদের মার্কেটে থেকে দেন আমরা যেমন মার্কেটে বহুত দিন থেকে এই জিনিসগুলো আসলে বুঝতে পেরেছি। তো আপনাদেরও মার্কেটে সময় দিতে হবে। আপনারা কিন্তু বুঝতে পারবেন। সো এখন বুঝতে পারলেন যে মার্কেটে আগামীতে আমরা হয়তোবা কিভাবে প্ল্যান করতে পারি। সো ক্রিপ্টো বাবলের থ্রুতে আসলে আমরা মেক্সিমাম কয়েনকে মোটামুটি অল্ট কয়েনগুলোতে কিছুটা পজিটিভিটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো আপনারা এক্সপেক্ট করেছিলেন যে এটা একদম ক্রাশ করবে। কিন্তু হবে না তো ভাই। কারণ বিকজ মার্কেটে আসলে তারা আমাদের ম্যানিপুলেট করবেই করবে। ঠিক আছে? কারণ আপনারা যখন সেল দিবেন, তারা কি করবে? আপনারা যখন ভয়ে সেল দিবেন, তারা তখন আসলে সেগুলোকে সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। অ্যান্ড আপনারা যখন FOMO তে পড়ে বাইং করবেন, তারাও কিন্তু সেম ওই সিচুয়েশনটাকে কাজে লাগানোর চেষ্টা করে। তারা কিন্তু স্লোলি সেল দেওয়ার চেষ্টা করে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। নেক্সট এ যদি আমরা আ ইথেরিয়াম ইটিএফ ফ্লো তে আসলে আপনারা একটু মোমেন্টাম দেখতে পারবেন যে দেখুন গতকাল বলেছিলাম যে মার্কেটে আসলে নো মানে ট্রেড করা একটু বোকামি। ঠিক আছে? তো সেম ভাবে ইনস্টিটিউট লেভেল থেকেও কিন্তু মোটামুটি আমাদের আসলে খুব বড় ধরনের বাইং এসেছে আমার কাছে দেখে মনে হচ্ছে না। মাত্র ৫ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে অ্যাজ এ ইথেরিয়াম এ যেটা BlackRock এর বাইং এর ফলে হয়েছে। অন্যদিকে সম্ভবত ফিডেলিটি সেল দিয়েছিল। অ্যান্ড বিটকয়েন ইটিএফ ফ্লো তে দেখুন ভলিউম খুবই কম। ৪৭ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। সো এটা দ্বারা বুঝতে পেরেছেন যে গতকাল তারাও কিন্তু খুব একটা আসলে বাইং করতে ইচ্ছুক ছিল না। অ্যান্ড আমরা এখন টেকনিক্যাল পার্টটাতে এসেছি তো ভিডিও অত্যন্ত ছোট করে দিব। বিকজ আমি জানি প্রতিদিনই কিন্তু ভিডিও অত্যন্ত লং হয়ে যায়। এতে কিন্তু ভিডিও আসলে ছোট যাই হোক বিটকয়েনের চার্টে যদি আসি আমরা এখন ডিল করব কিভাবে? এখন মার্কেট সাইডওয়েজ দেখুন স্পষ্টত ৪ ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট সাইডওয়েজ রয়েছে। নিচের দিকে সেল সাইড লিকুইডিটিটা এ একদম গ্র্যাব করে একদম স্পষ্ট সেল সাইড লিকুইডিটি ডেইলি টাইম ফ্রেমে আসলে আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন যে সেল সাইড লিকুইডিটিটা গ্র্যাব করে উপরের দিকে উঠেছে। এখন উপরের দিকে আমাদের কিছু বাই সাইড লিকুইডিটি রয়েছে সেগুলোতে হয়তোবা আমরা স্লোলি যেতে পারি। ঠিক আছে? বিকজ আ বাই সাইড লিকুইডিটি গুলো ক্লিন করবে। অ্যান্ড যদি মার্কেটের আগামীতে এই সমস্ত লিকুইডিটি গুলো ক্লিন করে নিচের দিকে পড়ে, আগামীতে আমাদের যে অ্যা আগামীতে যে মোমেন্টাম গুলো আসছে, সেই মোমেন্টাম গুলোতে হয়তোবা আমরা সামনে বিটকয়েনকে কারেকশন দেখলেও দেখতে পারি। ঠিক আছে? সো আমরা বিটকয়েন ডমিন্যান্স এ আসলে দেখতে পারবো আ বিটকয়েন ডমিন্যান্স দেখুন ৪ ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি ডাউন ট্রেন্ড এ রয়েছে। অ্যান্ড মোটামুটি কিছুটা মাঝে, মাঝে উপরের দিকে আসছে এবং অল্ট কয়েন গুলোতে আপনাদের স্লোলি আসলে সুযোগ করে দিচ্ছে অ্যান্ড দেন কিন্তু আবার বেড়ে যাচ্ছে। আবার এভাবেই কিন্তু মোটামুটি অল্ট কয়েন গুলো সাইডওয়েজ হয়েছে। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো নেক্সট আমরা ইথেরিয়ামের চার্টে কিছুটা দেখার চেষ্টা করব যে আসলে ইথেরিয়াম কি করার চেষ্টা করছে। মোটামুটি ইথেরিয়াম ভাই একটা রেজিস্ট্যান্স পয়েন্টে অনেক দিন ধরে এখান থেকে না নিচ্ছে একটা কারেকশন না রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিচ্ছে। একদম মোটামুটি এখানে সাইডওয়েজ রয়েছে আপনাদের একদম বোরিং করে ফেলছে। তো এটাই করবে। এখানে লিকুইডিটি পুল ক্রিয়েট করবে। দেন কিন্তু মার্কেট এক সাইডের লিকুইডিটি নিবে। দেন অন্যদিকে যাওয়ার সম্ভাবনা। আমি এক্সপেক্ট করব ইথেরিয়াম কিছুটা কারেকশন এ আসুক। বিকজ অনেকখানি পাম্প করে ফেলেছে অলরেডি ইথেরিয়াম। কিছুটা কারেকশন দরকার ইথেরিয়ামে। ইথেরিয়াম হাঁপিয়ে উঠেছে। এখন মানুষের লিকুইডিটি দরকার মার্কেটে ইথেরিয়ামকে উপরের দিকে পুশ করার জন্য। যার কারণে এই লিকুইডিটিটা কিন্তু ইথেরিয়াম স্লোলি কিন্তু আসলে এই লিকুইডিটি পুলটা ক্রিয়েট করার চেষ্টা করছে। ঠিক আছে? সো ইট বিটিসির দিকে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো ইট বিটিসিও তাই সাইডওয়েজ।
তো এটা আমি এক্সপেক্ট করব স্লোলি কিছুটা কারেকশন নিয়ে, যেরকম কিছুটা কারেকশন নিয়ে দেন আবার উপরে চলে যাক। ঠিক আছে? সো এখন আপনাদের হালকা কিছু কমেন্ট পড়ে আমি ভিডিও শেষ করে দিব। এই কমেন্ট পড়তে গেলে ভাই ভিডিও অত্যন্ত লং হয়ে যায়। যার কারণে আমি আরো বিভিন্ন সমস্যা রয়েছে। কমেন্টগুলো একদম সেইভাবে আমি আমার মনের মতো করে আপনাদের রিড করে দিতে পারি না। এটা একটা সমস্যা রয়েছে। তো আপনারা টেলিগ্রামে যারা আছেন তারা অবশ্যই জানেন কি প্রবলেম গুলো হয়। তো এক ভাই কমেন্ট করেছে, "ভাই ইসল্যান্ড কয়েনটা কেমন?" দেখুন, ইসল্যান্ড কয়েনটা আসলে কি বলবো ইসল্যান্ড কয়েনকে? ইসল্যান্ড কয়েন আসলে গেমিং প্রজেক্ট সম্ভবত। কিন্তু গেমিং প্রজেক্ট যদি হয় সেক্ষেত্রে আমি বলব যে ভাই এই গেমিং প্রজেক্টের অবস্থা এইরকম কেন? একটা গেমিং প্রজেক্ট যদি হয় সেক্ষেত্রে এদের কই? এ 2 পয়েন্ট আ 54 মিলিয়ন মার্কেট ক্যাপ, মানে এর ইনভেস্টররা কই? আমাকে এটা বলেন, ঠিক আছে? এর ব্যাকার্সরা কই? বাট এর র‍্যাংক ১৭০০। আপনি কি মানে কি বলবো? এগুলো আসলে আমি বলতে পারব না ভাই। এই কয়েনের এনালাইসিস থেকে আমি সম্পূর্ণটাই দূরে থাকলাম। কোন এনালাইসিস এটার আমি দিলাম না। আর বাদবাকিটা কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিও। সেইভাবে ডিল করার চেষ্টা করবেন ভাই। সো নেক্সট এ ভাই আগের থেকে ফাঁকিবাজ হয়েছে, ভিডিও লং করতে চান। দেখেন ভাই, ভিডিও ভাই কমেন্টগুলো আমি অবশ্যই আপনাদের পড়তে চাই। তো আমার ভালো লাগে, আমার নিজেরও জ্ঞান অর্জন হয়। আমি আপনারা কমেন্ট করলে সেগুলো নিয়ে রিসার্চ করি আগে থেকেই। মেক্সিমাম কয়েনগুলোকে আমি চিনি। আমি রিসার্চ করার চেষ্টা করি। বাট এখানে একদম মনের মতো বললে বলা আসলে প্ল্যাটফর্ম এটা না। ঠিক আছে? উম সিএফএক্স, এসপিএক্স অ্যান্ড গালা, আ এসপিকে অ্যান্ড গালা। তো দেখুন এই ৩ টার ভিতরে আমি ৩ টা এনালাইসিস করতে পারব না। আমি একটা এনালাইসিস করতে পারবো। CFX এইটি হলো একটি আসলে লেয়ার অন ব্লকচেইনের যেটি মূলত স্কেলেবিলিটি, সিকিউরিটি অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কিন্তু কাজ করে একসাথে। ঠিক আছে? এই এই যে কয়েনটা লেয়ার অন, এটা প্রতি সেকেন্ডে প্রায় মোটামুটি ৩,০০০ এর উপর ট্রান্সেকশন হ্যান্ডেল করতে পারে। অ্যান্ড এর গ্যাস ফিও কিন্তু অন্যান্য চেইন লাইক ইথেরিয়াম, লাইক সোলানা এর চাইতেও কিন্তু কিছুটা কম রয়েছে। অ্যান্ড এইটা যদি সামনে আগামীতে অ্যাডাপশন ভালো করে, এর মার্কেট ক্যাপটা দেখুন 1.09 বিলিয়নের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদি আগামীতে যদি এর অ্যাডপশন ভালো আসে তাহলে ভালো করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? একদম রয়নি তা নয়। এখন যদি আপনি টেকনিক্যাল চার্টে আসেন, এটা আমার উইকলি টাইম ফ্রেমে ধরা, এটা লঙ্গার টাইম ফ্রেমে ধরা। বাট এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পাম্প নিয়ে নিয়েছে অলরেডি। ঠিক আছে? সো কিছুটা পাম্প যেহেতু নিয়েছে, সো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ওয়েট করা ভালো, বিকজ অলরেডি কিন্তু অনেকখানি পাম্প করে ফেলেছে। এখন আপনি যদি নেন, এই যে দেখুন ক্যান্ডেল রেঞ্জ থিওরি যারা জানেন তারা কিন্তু এই বিষয়টা কি ঘটছে এখানে তারা কিন্তু স্পষ্ট হয়ে যায়। দেখুন নেটের প্রবলেমের কারণে এটা হচ্ছে না। তো যারা ক্যান্ডেল রেঞ্জ থিওরি এই বিষয়টা জানেন তারা বুঝতে পারছেন যে এখানে কি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইভাবে বিষয়গুলোকে শর্টার টাইম ফ্রেমে ডিল করার চেষ্টা করবেন। আর আমি আপাতত সিএফএক্স কয়েন ভালো হলেও আমি আপাতত এই কয়েনকে আপনাকে সাজেস্ট করব না। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, বিকজ কয়েনটা অলরেডি কিন্তু পাম্প করেছে। কার্ডানা, কার্ডানো আডা। সো এটা লেয়ার অন এর একটা প্রজেক্ট, কিন্তু তবে প্রজেক্টটা কিছুটা স্লো। বিকজ এর আসলে এটা পুরাতন হয়ে গিয়েছে। কয়েন খারাপ বলব না আমি। তবে এটা ড্যাপ অ্যাডপশন খুবই কম রয়েছে। ইথিরাম এবং সোলানার মতো ড্যাপ অ্যাডপশন যদি ভালো থাকতো সেক্ষেত্রে কার্ডানাতেও কিন্তু আমরা অন্য লেভেলে ভালো পাম্প দেখতে পারতাম। বাট ড্যাপ অ্যাডপশন কম রয়েছে এই কয়েনটাতে। তবে কার্ডানোয়াটা স্লো হওয়া সত্ত্বেও এটা কিন্তু ভলাটাইল, বেশি ভলাটাইল নয় কার্ডানোয়াটা। ঠিক আছে? ভলাটাইল নয়। সেক্ষেত্রে আমাদের যারা আসলে আমরা ভলাটাইল পছন্দ করি না তারা আসলে এই কয়েনটাতে লক্ষ্য রাখতে পারি। ঠিক আছে? বিকজ খুব একটা বেশি ডাম্পও করে না, খুব একটা বেশি পাম্পও করে না। অ্যান্ড যদি আপনি স্ট্রাকচার দেখেন, এখানে মোটামুটি স্ট্রাকচার শিফটিং রয়েছে, আপ ট্রেন্ডেই রয়েছে এটা। অ্যান্ড আপনি যদি এখানে এগুলো ইন্টারনাল ডাউন চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো ইন্টারনাল, এগুলো ধরবেন না। অ্যান্ড নেক্সট যদি আপনি একটা এনালাইসিস করার চেষ্টা করেন, এই টোটাল এই যে মুভটা এসেছে নিচ থেকে, আপনি যদি একে ডিল করেন দেখুন কার্ডানো আডা কিন্তু অলমোস্ট আমাদের ডিসকাউন্ট জোনে কিন্তু টাচ করে, হালকা টাচ করেনি মোটামুটি, যদি আপনি এই সুইং গুলো থেকে ধরেন সেক্ষেত্রে টাচ করেছে। সো মোটামুটি আমাদের প্রিমিয়াম জোনটা থেকে কিন্তু হালকা পাতলা ডিসকাউন্ট জোনটা থেকে হালকা পাতলা উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো এখন আপনার শর্টার টাইম ফ্রেমে যেতে হবে। শর্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডে রয়েছে ১ ঘন্টার টাইম ফ্রেমে। তো ১ ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে সেইভাবেই কিন্তু ডিল করার চেষ্টা করবেন। কখন স্ট্রাকচার শিফটিং আসে সেগুলো স্লোলি দেখবেন এবং নিজে ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করে নিজের সাইকোলজি নিজে বিল্ড করবেন এবং আপনি কিন্তু আ আ আসলে স্বাধীন ট্রেডার হতে পারবেন। বাট আমাকে যদি বলেন সেক্ষেত্রে কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? ১০ টা এই কি বলেন এটা? আপনি টেলিগ্রামে নক করবেন। এইখানে নয়। IO.net, IO.net AI ক্যাটেগরির কয়েন IO.net। আমি যদি একটু IO.net এ প্রবেশ করি সেক্ষেত্রে দেখেন ভিডিও অলরেডি লং হয়ে গেল। প্রতিদিন আমি মানে আসলে ভাই কি বলবো? প্রতিদিন চাই ভিডিওটা ১০ মিনিটে কভার করতে, ভিডিও হয়ে যায় ১৫-২০ মিনিট। এটা আসলেই দুঃখজনক ব্যাপার।
তো দেখুন IO.NET এআই ক্যাটেগরি কয়েন যা মূলত এক ধরনের ওয়েব 3 প্রকল্প যা IO কম্পিউট ইন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসলে তৈরি আ নতুন এক ধরনের টেকনোলজি তৈরি করেছে। এই প্রজেক্টের CPU এর পাওয়ার ভাড়া দেওয়া এবং নেওয়া, ঠিক আছে? এই প্রজেক্টের মাধ্যমে আপনার GPU পাওয়ার ভাড়া এবং দেওয়া এবং নেওয়া করতে পারবেন। যেটা অবশ্যই IO.NET এই কয়েনের থ্রুতে অ্যান্ড মোটামুটি যদি টেকনোলজিটা আগামীতে ভালো করতে পারে সেক্ষেত্রে IO.NET সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তবে বেশ কিছু রিস্ক রয়েছে। এর সার্কুলেটিং সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই ৮০০ মিলিয়ন অ্যান্ড সার্কুলেটিং সাপ্লাই দেখুন ১৭১ মিলিয়নের কাছাকাছি। তো এগুলো দেখবেন। দেখার পর প্রজেক্টটাকে এনালাইসিস করবেন। অবশ্যই আপনি আ চার্টেও টেকনিক্যাল এনালাইসিস করবেন। আমি যদি IO.NET এ একটু যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি কোথায় পাচ্ছি না কেন IO.NET? IO.NET এই যে IO.NET। IO.NET দেখুন এই যে ডেইলি টাইম ফ্রেমে আসবো। ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আমি দেখব যে মোটামুটি একটা পুশ দিয়েছিল উপরের দিকে। দেন নিচের দিকে এসেছে। অ্যান্ড আপনি যদি এখানে দেখেন এখানে অনেকগুলো ক্যান্ডেল, ঠিক আছে? এগুলো ডেইলি ক্যান্ডেল। এই ডেইলি ক্যান্ডেল গুলোর নিচে কিন্তু মানুষজন ডিল করেছে কিভাবে? এই ডেইলি ক্যান্ডেল গুলোর নিচে কিন্তু লিকুইডিটি ছিল, ঠিক আছে? মানুষের স্টপ লস ছিল। আমরা মূলত লিকুইডিটি কনসেপ্টটাকে ফলো করার চেষ্টা করি। অ্যান্ড দেখুন এটা একটা ডিমান্ড জোনও বটে। ডেইলি টাইম ফ্রেমের লিকুইডিটিটা সুইপ করেছে অ্যান্ড অলরেডি কয়েনটা অনেক নিচে রয়েছে। তো আপনি অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আপনি নিজে দেখবেন ট্রেন্ড এখন পর্যন্ত যদি চিন্তা করেন স্ট্রাকচার শিফটিং এসেছে, এখন কারেকশন মোডে রয়েছে। সো এই জিনিসগুলো আপনি স্লোলি এডুকেশন করবেন। ঠিক আছে? কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো নেক্সট সনিক, সনিক ভাই দেখুন, সনিকের এনালাইসিস করা আমাদের ছিল না তাই নয়। আমরা সব অবশ্য ওপেন গ্রুপে দিই আমার অন্য আরেকটা গ্রুপে ছিল। সনিকের এনালাইসিসটা দেখুন সনিক এখন কি করছে? পাম্প করেছে তো আজকে। অনেক ভালো পাম্প করেছে সনিক। দেখুন সনিক কি করেছিল? সেম ভাই সেম একদম। সেম এনালাইসিস। দেখুন এই যে অনেকগুলো ক্যান্ডেল যেগুলোকে আপনারা সাপোর্ট হিসেবে ধরেন, ঠিক আছে? তো সাপোর্টের নিচ থেকে মানুষজনের স্টপ লস গুলো সাপোর্টের নিচে আপনারা স্টপ লস দিলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই না? তো দেখুন স্টপ লস গুলো নিয়ে সনিক কয়েন পাম্প করছে। স্লোলি এখন আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স এ রয়েছে। বেয়ারিশ এখানে একটা ডিমান্ড জোন ছিল যদিও টাচ করেনি। সো স্লোলি আমাদের ইমব্যালেন্স গুলোতে রয়েছে ডেইলিতে। বুঝতেই পারছেন আমাদের সনিকের এনালাইসিস ছিল আগেই। তো ইথিনাইনা নিয়ে একজন প্রশ্ন করেছেন। ইথিনাইনা মোটামুটি ৪ ঘন্টার টাইম ফ্রেমে ছোট্ট করে এনালাইসিস করার চেষ্টা করব। ইথিনাইনা অনেকখানি ৪ ঘন্টার টাইম ফ্রেমে পাম্প করেছে। বাট এখন পর্যন্ত পাম্পের যে শক্তি, পাম্পের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা আমরা এখন পর্যন্ত খুব একটা কম দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি লাগাতার পাম্প করছে। তবে শুধুমাত্র পাম্প করবে না, কারেকশন আসবে দেখুন 0.5 লেভেল। অর্থাৎ আমাদের ডিসকাউন্ট জোন থেকে কিন্তু এটা মোটামুটি যদি দেখেন হেভি সুন্দর একটা পাম্প করেছে। অ্যান্ড দেন এইখানটাতে যদি দেখেন প্রিভিয়াসলি এগুলো ব্যাক টেস্ট করবেন ভাই আপনারা। নিজেরা, ঠিক আছে? কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। প্রিভিয়াসলি যদি দেখেন লো, সুইং হাই। আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে মোটামুটি পাম্প চলে এসেছে। তো এগুলো দেখবেন, ভালো থাকবেন আর মনে রাখবেন সবসময় এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।